আবার আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসি স্টুডিওতে আছেন রহমান রনা এবং সিসি স্টুডিওতে আছেন তাসমিয়া তারিন। আমরা সর্বশেষ পরিস্থিতি জানাতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। রাজীব, আপনাকে ধন্যবাদ। রাজীব, সূচকে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেই সাথে দেখা যাচ্ছে 2 ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 124 কোটি টাকা। লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 42টির, সেখানে দর হারিয়েছে 209টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 39টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ঠিক এই মুহূর্তে খাতওয়ারি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বিবিধ খাতে। এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 26 কোটি টাকা। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল 8 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত, তৃতীয় অবস্থানে রয়েছে জ্বালানি ও শক্তি খাত। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ব্যাংকিং খাত, বস্ত্র খাত, ঔষধ খাত, আর্থিক খাত এবং আইটি খাত। এখনো পর্যন্ত প্রকৌশল খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 15 কোটি টাকা। জ্বালানি ও শক্তি খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 13 কোটি টাকা। ব্যাংকিং খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 12 কোটি টাকা। বস্ত্র খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 10 কোটি টাকা। ঔষধ খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 10 কোটি টাকা এবং আর্থিক খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 7 কোটি টাকা। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন তাসমিয়া তারিন। ধন্যবাদ রণ আপনাকে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর মুহূর্তে কিছুটা পজিটিভ ট্রেন্ড থাকলো, কিন্তু এরপর থেকে ইন্ডেক্স নেগেটিভ হতে থাকে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সবগুলো সূচক নেগেটিভ অবস্থায় রয়েছে। সিএসসি 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে নেগেটিভ রয়েছে প্রায় 58 পয়েন্ট, 12,103 পয়েন্টে রয়েছে এবং সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি এই মুহূর্তে 9,090 পয়েন্টে রয়েছে এবং এই ইন্ডেক্সটি নেগেটিভ রয়েছে প্রায় 47 পয়েন্টের কাছাকাছি। এছাড়া 2 ঘন্টা পরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 13 কোটি টাকার কিছুটা বেশি এবং লেনদেন হওয়া কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর হারিয়েছে 142টির, যেখানে দর বৃদ্ধি পেয়েছে 30টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 31টির দর। টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে প্রথম অবস্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস, ওয়েস্টার্ন মেডিশিপের রয়েছে দ্বিতীয় অবস্থানে, সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে তৃতীয় অবস্থানে, বেক্সিমকো রয়েছে পরবর্তী চতুর্থ অবস্থানে। এছাড়া রয়েছে লাফার্জ শর্মা সিমেন্ট, অলটেক্স এবং বিবিএস। এছাড়া এখন পর্যন্ত টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স রয়েছে পরবর্তী দ্বিতীয় অবস্থানে, এলআর ফার্স্ট গ্লোবাল মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে, অ্যাপেক্স স্পিনিং রয়েছে পরবর্তী চতুর্থ অবস্থানে এবং টপ লুজার্সের তালিকায় এই মুহূর্তে প্রথম অবস্থানে উঠে এসেছে সেভেন্থ আইসিবি, ফার্স্ট ফিন্যান্স রয়েছে পরবর্তী দ্বিতীয় অবস্থানে, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পরবর্তী তৃতীয় অবস্থানে এবং ঢাকা ডাইং রয়েছে চতুর্থ অবস্থানে। অর্থাৎ এখন পর্যন্ত কিছুটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে চট্টগ্রাম শেয়ার বাজারে। তো এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর। এখন ফিরে যাচ্ছি ২১শে বিজনেসের মূল স্টুডিওতে রাজীবের কাছে। তারিন এবং রণ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। সেকেন্ডারি মার্কেটে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে 1,80,00,000 শেয়ার ছেড়ে মোট 18 কোটি টাকা উত্তোলন করেছে। প্রতিটি প্রাথমিক শেয়ারে 10 টাকা নিয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। সেকেন্ডারি মার্কেটে সিএনজে টেক্সটাইলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী 21শে জানুয়ারি। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে 4,50,00,000 শেয়ার ছেড়ে মোট 45 কোটি টাকা উত্তোলন করেছে। প্রতিটি প্রাথমিক শেয়ারে 10 টাকা নিয়েছে সিএনজে টেক্সটাইল। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ। সভা থেকে তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন বিবেচনায় ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচএল টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ। সভা থেকে 30শে সেপ্টেম্বর 2014 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। গোল্ডেন হারভেস্ট, সিভিও পেট্রোকেমিক্যাল ও হাওয়াল টেক্সটাইলস বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ করা হয়েছে। কোম্পানিগুলোর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানালো পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল, ফার্মা এইডস ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। ডিএসসির কারণ দর্শানোর নোটিশের জবাবে ফার্মা এইডস ও এনভয় টেক্সটাইল এবং সিএসসির কারণ দর্শানোর জবাবে এপেক্স স্পিনিং এ তথ্য দেয়। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনীতিতে প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সিপ্লি সিরাজ। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথমেই আমরা জানি যে আপনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী, আমরা সেই বিষয়গুলোতে আসবো। তবে ওভারঅল যেহেতু আপনি একজন ব্যবসায়ী, আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটের যে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি তো যা দেখি, গত 6-7 বছর ধরে বাংলাদেশে আসছি, ব্যবসা তো সবই ভালো, কিন্তু সমস্যা দেখি যে রাজনৈতিক। কিন্তু এছাড়া তো আমি বাংলাদেশ বলবো বুমিং, যেটা বলে আর কি, সব দিক দিয়েই কোনো দিক খালি নাই যে বাংলাদেশ খারাপ করছে, সব দিক দিয়ে খুবই ভালো করছে। কিন্তু আমার মনে হয় সরকারের সাহায্য কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট আরও শান্ত থাকলে হয়তো সেটা দ্বিগুণ হতো। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনারা যারা প্রবাসী ব্যবসায়ী, আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, ব্যবসা করছেন, সেই জায়গাটায় ব্যবসা করতে গিয়ে একজন ব্যবসায়ী হিসেবে কি মনে হয় যে বা সেই প্রেক্ষাপটগুলো বা কি ধরনের বিজনেসের সঙ্গে সেখানে বাঙালি যারা রয়েছেন, বাংলাদেশি যারা রয়েছেন জড়িত রয়েছেন? আমি তো আসলে যুক্তরাষ্ট্রে অনেক দিন ধরে আছি। তো প্রথম 10 বছর, সেটা 90s, আমি বলবো যে তেমন কোনো আমার ব্যবসার কোনো এখানে সুবিধা দেখি নাই। কিন্তু 2004 অ্যান্ড অন এখানে দেখলাম যে ব্যবসার অনেক সুযোগ সুবিধা। কিন্তু সমস্যা হচ্ছে এখানকার যে নিয়ম শৃঙ্খলা, কোনো একটা কিছু করতে গেলে আপনাকে অনেক প্রতিবন্ধক থাকে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেগুলো অতিক্রম করা আমাদের জন্য একটু কষ্টকর, কারণ আমরা এতদিন ধরে এখানে বাইরে ছিলাম, তো দেশের নিয়ম কানুনগুলো আমরা এখনো ধরে উঠতে পারিনি। কিন্তু যারা ধরে উঠতে পেরেছে তারা তো ভালো করছে। কিন্তু আমার মনে হয় যে একদম কোনো ফিক্সড কোনো নিয়ম কানুন সবকিছু যদি থাকতো। এমনিতে আপনি কি ধরনের ব্যবসার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রে? আমি এখানে এসে এবার দেখলাম যে গতবারও পাইনি, আপনাদের এখানে দুটো ব্যবসা খুলেছে, একটা হচ্ছে ফুড প্যান্ডা আর একটা হচ্ছে hungry.com। আচ্ছা আচ্ছা। তো আমার এই ধরনের ব্যবসা যুক্তরাষ্ট্রে গত 8 বছর ধরে করছি। আমার ওয়াশিংটন ডিসিতে এবং আলেকজান্ড্রিয়া ভার্জিনিয়া এবং ওয়েস্টার্ন ভার্জিনিয়া, 3টা শহরে আমার 3টা শাখা। তো এই ধরনের ব্যবসা 8 বছর, মানে হোম ডেলিভারি যেটা আমরা এখন দেখছি। রাইট। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি একজন প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী ব্যবসা করতে গিয়ে আপনার কি মনে হয়েছে যে প্রতিবন্ধকতার একটু আগে আপনি বলছিলেন, সেখানে ব্যবসা সহজ না আমাদের দেশে ব্যবসাটা সহজ, বা নিয়ম কানুনের কথা বলছিলেন, একটু যদি বিস্তারিত বলেন। ধরেন 15 বছর আগে আমরা শুনে আসতাম আমেরিকাকে বলতো ল্যান্ড অফ অপরচুনিটি। কেন বলতো আসলে? কেননা যে কেউ কিছু চাইলে করতে পারে ওখানে। নিয়ম কানুন এতই সহজ, কারোর জন্য কোনো কিছু আমলাতান্ত্রিক যে জটিলতা আমরা বলি সেটা এবং নেই। কারোর জন্য এটা ডিফারেন্ট না। আমার জন্য যেটা এক নিয়ম, বা বড় কোম্পানির জন্য একই নিয়ম। ফলে কাউকে ওরা কোনো রকম বাধা তো দেয় না, বরং এনকারেজ করে যে হ্যাঁ তুমি ব্যবসা খোলো। এবং ব্যবসা খুললে ওরা তো, আপনি যখন একটা কর্মচারীকে চাকরি দিবেন, ওরা আপনাকে এনকারেজ করবে যে হ্যাঁ আপনি চাকরি দিচ্ছেন, আপনাকে কিছু বেনিফিট দেওয়া হবে। হ্যাঁ রাইট। তো ট্যাক্সে কিছু ব্রেক দেওয়া হয় আনটিল ফার্স্ট 5 ইয়ার্স, প্রথম 5 বছর। তো এসব বেনিফিট দেওয়া হয় যাতে নতুন ব্যবসা আরো আগ্রহের সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এই যে আমাদের দেশে বোর্ড অফ ইনভেস্টমেন্ট রয়েছে এবং অনেক সময় বিদেশিরা এসে যে অভিযোগগুলো করেন যে আমাদের ওয়ান স্টপ সার্ভিস যেটা বলা হয় সেগুলো নেই। তা আপনি বাংলাদেশে চেষ্টা করছেন, কি মনে হয় সেই জায়গাটায় কি পরিবর্তন হয়েছে বা হওয়া উচিত? আমি অ্যাকচুয়ালি এবার এসে বাংলাদেশে কিছু করার চেষ্টা করছি। আসলে আমাদের তো একটা সফটওয়্যার আমরা রান করি, তো আমি এবার অলরেডি চেষ্টা করছি ওরকম একটা সফটওয়্যার সামথিং বাংলাদেশে করব এবং কথা বলছি একটা গ্রুপ অফ ডেভেলপারের সাথে। আর কল সেন্টারটা আমি বাংলাদেশে করার চেষ্টা করছি ভবিষ্যতে। আমাদের কল সেন্টার আছে এবং শুধু তাই না, আমি যদি আমার কল সেন্টারটা খুলতে পারি তাহলে আমি ওই কল সেন্টার থেকে বেস করে আরও আমাদের মতো আরও যে কোম্পানি আছে থ্রু আউট আমেরিকা, ওদের কাজগুলো আমি এখানে নিয়ে আসতে পারবো ভবিষ্যতে। তো সমস্যা একটা হচ্ছে ইন্টারনেট কানেকশন মাঝে মাঝে চলে যায়
এটা ডিপেন্ডেবিলিটি থাকতে হবে, কেননা আপনি বলতে পারবেন না যে ক্লায়েন্টকে যে 1 ঘন্টা আমাদের ইন্টারনেট ছিল না। তো কিছু কিছু ডিপেন্ডেবিলিটি থাকলে হয়তো কল সেন্টারের ব্যবসাটা বাংলাদেশে অনেক অনেক আসবে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, সেটা সম্ভাবনা বেশ হ্যাঁ, রয়েছে। অনেক বেশি। হ্যাঁ, তো সেই জন্য আমরা কতটুকু প্রস্তুত বা দক্ষ জনবল আমাদের রয়েছে কিনা? দক্ষ জনবল আছে, হ্যাঁ ডেফিনেটলি। ঢাকায় এখন আমি যে ইয়াং জেনারেশন যারা কলেজ স্কুল থেকে পাশ করে বেরোচ্ছে, ভেরি এফিশিয়েন্ট, আচ্ছা, খুবই স্মার্ট। তো ওইটাতে আমাদের মনে হয় কোনো সমস্যা নাই। বা আমরা যদি একটু আসি যে আপনি প্রবাসে দীর্ঘদিন 21 বছর যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং কল সেন্টার একটা আন্তর্জাতিক মানের ব্যবসা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, সেই জায়গাটায় আমাদের দেশের দক্ষ জনবল তৈরিতে আরো কোনো ট্রেনিং এর দরকার রয়েছে কিনা? হ্যাঁ, যেই ব্যবসা রিলেটেড কল সেন্টার হবে তার ট্রেনিং দরকার, বাট বিসাইড দ্যাট আমার মনে হয় না আমরা খুব বাংলাদেশের পিছিয়ে ছেলেরা আছি। খুবই স্মার্ট মনে হয়েছে। যেমন আমরা যখন আমেরিকা থেকে কল করি, আমাদের এখনো 30% কল যায় ইন্ডিয়াতে, এবং আপনি কলটা করেই বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়ার কল। আমি কাউকে অপমান কিংবা কিছু করছি না, কিন্তু একটা অ্যাকসেন্টের ব্যাপার আছে। কিন্তু ঢাকার ছেলেপেলেদের আমি দেখলাম যে অ্যাকসেন্ট ওরকম নাই, এবং খুবই স্মার্ট কথাবার্তায়। তো আমার মনে হয় এটা তারা অনেক এগিয়েছে। অলরেডি রেডি। আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবারও অতিথির সঙ্গে আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ক্লিয়ারম্যান নিবেদিত খেলাধুলা বিষয়ক বুলেটিন স্পোর্টস প্লাস, প্রযোজনা বার্তা বিভাগ। দেখবেন প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল 5:50 নিউ ইয়র্ক সময় সকাল 6:50, ইউএই সময় দুপুর 3:50। দেহঘড়ি অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আঁকামাকা দাঁত চিকিৎসাটা শুরু করা উচিত কবে থেকে? যদি বিশেষ করে নিচের চোয়াল লম্বা হয়, সেক্ষেত্রে আমরা 8, 9, 10 এর মধ্যে শুরু করি। গ্লুকোমা রোগ শুধু বড়দেরই হয়? যে কোনো বয়সে হতে পারে, তবে অবশ্যই শিশুদেরও গ্লুকোমা রোগ হয়। ডায়াবেটিস হলেই কি একজন গর্ভবতী মাকে ইনসুলিন দেওয়া উচিত? এক্সারসাইজ বা খাওয়া দাওয়ার পরেও কন্ট্রোল নেই, তখনই শুধু ইনসুলিনের প্রয়োগ করা হয়। বয়স্কদের কিডনি রোগের চিকিৎসা কোনো কোনো ক্ষেত্রে নিরাময় করা, বাবুল আক্তারের প্রযোজনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেহঘড়ি। এটাকে স্লো ডাউন বা ধীর করে দেওয়া যায়। ব্যথা এত প্রকার, এত ধরন। যদিও আমরা গিরার কথা বলছি, কিন্তু এই রোগটা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু অনেক আক্রমণ করতে পারে। দর্শক কোথা থেকে বলছে, নাম ও বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, দেখবেন শনিবার বাংলাদেশ সময় সকাল 10:02, নিউ ইয়র্ক সময় রাত 11:02, ইউএই সময় সকাল 8:02। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের অর্থনীতিতে প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী শিবলি সিরাজের সঙ্গে। আমরা ফিরছি তার সাথে আবার আলোচনা। আমরা বিরতির আগে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং সেখানকার বিনিয়োগ, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, এগুলো নিয়ে কথা বলছিলাম। একটু আসতে চাই যে আপনার মতো অনেক প্রবাসী রয়েছে, অনেকে আসতে চায় দেশে বিনিয়োগ করতে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো প্রতিবন্ধকের কারণে আসতে চায় না, কিন্তু উল্টো চিত্র আমরা দেখি, দেশ থেকে বিনিয়োগ বাইরে চলে যাচ্ছে। এই জায়গাগুলো একজন প্রবাসী ব্যবসায়ী হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সেই ওই 90 সালের কথাই ধরেন আপনি। ব্যবসায় তখন আমরা যারা বিদেশে গিয়েছিলাম, তখন অনেক যেত, এবং অনেক সাকসেসফুল হয়েছে। তারা কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে দেশে আসতে চায়, দেশে বিনিয়োগ করতে চায়। সবাই চায়। যতই আপনি আমেরিকা যান কিংবা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যেখানেই যান, দেশের প্রতি ভালোবাসা আসলে অন্যরকম। তো কেন আমরা শতাংশটা অনেক কম আসছে, খুবই কম, সেটা নগণ্যই বলা যায়, খুবই কম। কেন? কারণ একটাই, যে আপনার দেশে যে জীবনের যে অস্থিরতা, জীবনের কোনো নিশ্চয়তা নাই। কালকের ঘটনায় দেখেন, তো এটাই সবাই বলে যে জীবনের কোনো নিশ্চয়তা নাই। আমার মনে হয় রাজনৈতিক এই যে
দলগুলো আছে তাদের যে প্রতিবাদ করার যে পদ্ধতি এটা চেঞ্জ হওয়া উচিত। যে জ্বালাও পোড়াও মানুষের হ্যাঁ, জীবন 1900 আসলে যেখানে সেটা একটা সময় হয়েছে, কিন্তু এখন দেশ যে এগিয়ে যাচ্ছে, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন তাহলে আপনাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। মানে গণতন্ত্রের তো অনেক ভাষা আছে, রাইট। আপনি খালি নিজের দলের কথা চিন্তা করলেই তো হবে না, দেশকে চিন্তা করতে হবে, দেশের জনগণের কথা শুধু আমরা মুখে বলি, চিন্তা করছি অবশ্যই। হ্যাঁ, আপনি যদি একটি রাজনৈতিক দলের নেতা হন, আপনি কিভাবে দেশকে ক্ষতি করে আপনার দলের বা অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে ক্ষমতায় আসা বা যাওয়া, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এবং এটার একটা সমাধান হওয়া উচিত যে অন্য কোনো পদ্ধতি যে আমরা অবলম্বন করব প্রতিবাদ জানানোর। এটা দিস ইজ নট দি রাইট ওয়ে। সেই জন্যই আসলে প্রবাসীরা ভয় পায় আমাদের দেশে বিনিয়োগ করতে। জি, আচ্ছা, একটু আসতে চাই যে অনেক দিন ধরে আপনি 21 বছর, দীর্ঘ 21 বছর ধরে সেখানে ব্যবসা করছেন, তো সেই ক্ষেত্রে বাংলাদেশিদের অগ্রগতি কেমন বিদেশে ব্যবসার ক্ষেত্রে? অনেক মানে একটা সময় বাঙালি মানেই ছিল অর্জব। এখন বাঙালিরা শুধু ব্যবসায়ী না, আইটিতে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের বাঙালিরা এখন মানে বিদেশে যারা থাকে আইটিতে, আগে যেমন ইন্ডিয়ার অধিপত্য ছিল অনেক, এখন বাঙালিরা আইটিতে ঢুকছে এবং ব্যবসা করছে, এবং অনেকে আইটিতে জব করে কিছু টাকা জমিয়েও ব্যবসা করছে। তো আপনি দেখবেন ওয়াশিংটন ডিসিতে অনেক ব্যবসায়ী, আমি বলবো 10 থেকে 15,000 ব্যবসায়ী আছে বাঙালি, এবং সবাই খুব ভালো করছে। এবং বাঙালিরা আবার বাঙালিদের জবের জন্য হায়ার করছে। তো সব দিক দিয়েই খুবই ভালো, আমার কাছে ভালো লাগে। এখন আমাদের ইমপ্রুভমেন্ট অনেক বেশি। সেক্ষেত্রে একটু আসতে চাই, আপনারা কালচারের অনেক ধরনের কাজও করে থাকেন, সেই বিষয়ে যদি একটু বলেন। আমরা যারা প্রবাসী তারা এন্ড অফ দ্য ডে, ওই যে আগে আমরা দেশকে ভালোবাসি, তো আমাদের মনের মধ্যে কিন্তু দেশ দেশ দেশ, তো বিদেশে থাকলে সেটা অনেক একটু বেশি প্রকাশ। হ্যাঁ, আসলে ঠিক কথা। তো আমরা একটা নিজেদের একটা অর্গানাইজেশন আছে, তার নাম হচ্ছে প্রিয় বাংলা। আমরা গত 3 বছর ধরে কালচারাল প্রোগ্রাম করছি। তারও আগে আমরা কিছু চ্যারিটেবল প্রোগ্রাম করতাম, বাঙালি যারা নতুন ইমিগ্রেন্ট তাদেরকে সাহায্য করতাম। আমাদের সাথে 2জন বাঙালি ডাক্তারই আমাদের সাথে কাজ করেন, তারা ফ্রি চিকিৎসা দেন যাদের লো ইনকাম বাঙালি, তারা আমাদের দেশের বাংলাদেশি। বাঙালি ডাক্তার, ডেন্টিস্ট একজন আছেন, ফিজিক্যাল ডাক্তার, ফিজিওথেরাপি একজন আছেন, তো সাহায্য করেন। আর এছাড়াও আমরা বাংলাদেশের যখন কোনো কজ আমরা দেখি, আমরা টাকা রেজ করার চেষ্টা করি, যেমন সাভারের জন্য আমরা টাকা রেজ করে ধসের বা দুর্যোগ মুহূর্তে আপনারা এগিয়ে আসার চেষ্টা করেন। আর শীতের সময় আমরা কম্বল বিতরণ করার চেষ্টা করি। তো এগুলি আমরা করি। আর পাশাপাশি আমরা আর্লিংটন কাউন্টির কালচারাল অ্যাফেয়ার্সের আন্ডারে একটা কালচার এক্সচেঞ্জ একটা অর্গানাইজেশন আছে, ওরা সব দেশের কালচার মানে লেনদেন করাটা আর কি সবাই জানুক। তো আমরা যে স্ট্রিট ফেয়ার করি সেটা সেপ্টেম্বর মাসে হয় গত 4 বছর ধরে। আচ্ছা আচ্ছা। ওখানে প্রতি বছরই 8 থেকে 10টি দেশের পারফর্মাররা পারফর্ম করে, মানে তাদের নিজস্ব সংস্কৃতিটা তুলে ধরার চেষ্টা করে। ওখানে আর কি সবাই এক্সচেঞ্জ হচ্ছে, ওরা বলে কালচারাল এক্সচেঞ্জে। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার কালচারাল একটা অনুষ্ঠান, তারা দেখছে বাংলাদেশের সংস্কৃতি কি। রাইট। তো ওখানে আর্লিংটনের সব জাতির লোকজনই দেখতে আসে। তো যেহেতু এটা স্ট্রিট ফেয়ার, তো এটা খুবই একটা আমাদের কালচারকেও প্রমোট করে আনে। অনেক আমরা পুরো রাস্তাটা বাংলাদেশি স্টাইলে আলপনা দিয়ে সাজাই। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশকেই প্রমোট করা হয় অনেকটা। সারাদিন অনুষ্ঠান হয়তো 2 ঘন্টা হবে, অন্যান্য দেশের আর বাকি 8-10 মানে লম্বা সময়টা বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে। আচ্ছা আচ্ছা, আমরা শেষ প্রান্তে এসে আবারও যেটা জানতে চাইবো যে আমরা যেহেতু ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আলোচনা শুরু করেছিলাম, একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে আমরা প্রবাসে বা বাংলাদেশে ব্যবসা বিনিয়োগটা বাড়াতে আসলে আমাদের কি করণীয় বা কি করা যায়, আপনি কি মনে করেন? সবাই আসতে চায়। ওই যে এখন যদি আপনি রাজনৈতিক অবস্থা এবং বিনিয়োগকে আমন্ত্রণ জানান, এবং শুধু আমন্ত্রণ জানালে হবে না, সরকার কিন্তু জানাচ্ছে, এখন অনেকে করছে, কিন্তু তারা বিনিয়োগ করতে চায় কিন্তু ভয় পাচ্ছে শুধু রাজনৈতিক অস্থিরতার জন্য। আমি আর কোনো বাধা দেখি না। আমি অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো তো আমাদের ইমপ্রুভ হচ্ছে। জি হ্যাঁ, সেটাই বললাম, অনেক আসছে। আমি এক্সপার্ট না, আমি সব দিকের জ্ঞান আমার নাই, কিন্তু আমি যতটুকু দেখি যে আরও আসবে, হয়তো 10 গুণ আসবে যদি রাজনৈতিক পরিস্থিতিটা উন্নতি হয়।
জি জি। দিনের শেষে একটাই কথা, আমরা সেই অর্থনৈতিক যে প্রবৃদ্ধি আমরা আশা করছি, দেশ এগিয়ে যাচ্ছে, আমরা মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার খুব বেশি দূরে দাঁড়িয়ে নেই। আমরা সকল রাজনৈতিক দলের কাছে সেই প্রত্যাশাটি রাখবো, দেশের অর্থনীতিকে প্রাধান্য দেওয়া, জনগণের শান্তি, তাদের জানমালের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেদিকে আমাদের মনোযোগী হতে হবে, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের অর্থনীতিতে প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা নানা দিক নিয়ে কথা বলছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী শিবলি সিরাজ। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 1:30টায় আবার ফিরে আসবো 21শে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।